আবার আমি ক্লাস 10-এর জন্য ত্রিকোণমিতির যে অবধি শেষ করেছিলাম প্রথম, তারপরে নতুন একটা ভিডিও শুরু করলাম। যদি আগেরটা ভালো লেগে থাকে, অনেকে দেখছি রেসপন্স করছো, যাক উপকার হলে আবার কমেন্টস করে জানাও, আর কোনো জায়গায় অসুবিধা হলে আবার বলো। নতুন কোনো জায়গা থেকে যদি কোনো চ্যাপ্টার শুরু করতে বলো, সেটাও করা যেতে পারে। তবে চেষ্টা করবে আমি যেভাবে এগোচ্ছি সেইভাবে করলে একটা রিদিম থাকবে। আমি ত্রিকোণমিতি শুরু করেছি, ত্রিকোণমিতি বেশ কিছুটা করে নিই, তারপরে আবার যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে আপনি ওই চ্যাপ্টারটা আগে করান, তাহলে সেটা করব। কিন্তু ত্রিকোণমিতিটা আরও 2-3টে আমরা ভিডিওতে একটু এগিয়ে যাই। আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমরা সাইন, কস, ট্যান এই সমস্ত কথাগুলো এত বেশি শুনি, বেশ এখনই অন্তত যারা ত্রিকোণমিতি হয়তো শুরু করনি তাদের মনে একটা কিউরিসিটি রয়েছে, আর যারা শুরু করেছে তারা হয়তো অলরেডি অনেক কিছু জেনে গেছো। তা আমরা এই সাইন, কস, ট্যানটা জাস্ট কি করে এলো সেটা দিয়ে শুরু করে এদের মান কি করে পাওয়া যায় সেটাতে চলে যাচ্ছি। একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটাকে যদি আমরা ভূমি বলি, এটা লম্ব আর এটা অতিভুজ। সেক্ষেত্রে তিনজনের মধ্যে সম্পর্ক আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সেখানে কিন্তু দুটো জানতে হবে, তবে একটা বাহুর মান পাবে। কিন্তু ত্রিকোণমিতির সাহায্যে আমরা কিন্তু একটা অসাধারণ জিনিস জানি যে আমাদের এই কোণটার সাপেক্ষে লম্ব, ভূমি, অতিভুজ যে কোনো একটার মান জানলে এই কোণটার সাপেক্ষে আমি কিন্তু অন্য দুটো বাহুর মান পেয়ে যাব। এবং এটা এখন এতই অঙ্কের বিস্তৃতি বা ত্রিকোণমিতির সাহায্যে আমরা পারি না এরকম কোনো জিনিস নেই, ফলে ত্রিকোণমিতিটা খুব ভালো করে শিখতে হবে। দেখা যাক লম্ব, ভূমি, অতিভুজ এই তিনজনের মধ্যে সম্পর্ক কি করে বার করা যায়। ধরো আমি লম্ব জানি, অতিভুজ জানি না, সেক্ষেত্রে কিন্তু এই কোণটাকে আমরা থিটা কোণ যদি বলি, থিটা একটা গ্রিক অক্ষর, এই থিটা কোণের সাপেক্ষে এটাকে লম্ব বলবে, এটা ভূমি, এটা অতিভুজ। যে কোণটার সাপেক্ষে ধরবে তার উল্টো দিকের বাহুটাকে লম্ব ধরবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন কথাটা দিয়ে আমরা প্রকাশ করছি বা করব। এই কোণটার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত সাইন, এবং সাইন মানে লম্ব বাই অতিভুজ। কিন্তু শুধু সাইন দিয়ে আমরা কিন্তু কিছু বোঝাবো না। সাইনের পাশে কোন কোণটার সাপেক্ষে আছে সেটা কিন্তু লিখতে হবে। সাইন মানে জানলাম লম্ব বাই অতিভুজ, কিন্তু তার পাশে কোণটা যদি না বলি তাহলে কিন্তু আমরা কখনোই মান বলতে পারবো না। তাহলে কোণটা আমার থিটা লিখতে হবে। এবার এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এই সাইন থিটা এই কথাটা কখনোই গুণ আকারে বলবে না, কারণ সাইন মানে লম্ব বাই অতিভুজ, কিন্তু তার পাশে থিটা বলতে বোঝাচ্ছে যে এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের মানের অনুপাত, বা কোণটা যখন কোনো একটা ডিগ্রিতে মান বলবে সেই সময়ে সাইন মানে লম্ব আর অতিভুজের অনুপাত কত হবে, এবং সেটা প্রত্যেকটা কোণের জন্য আমরা বার করতে পেরেছি। মাধ্যমিকের সিলেবাসে বলছে আমাদের এই কোণগুলো 0 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত মাত্র 6টা কোণ, 0, 30, 45,
60 আর 90, 5টা কোণ, 0, 30, 45, 60, 90, এই কটা মাত্র কোণের মান আমাদের কি করে এসছে শিখিয়েছে, কারণ বাকি কোণগুলো আমাদের এখন খুব বেশি দরকার নেই। কিন্তু পরবর্তীকালে আমরা 11-12 অনেক ছোট ছোট কোণেরও মানও পাবো, সেখানে একটু সুবিধাও আছে, আমরা ওখানে সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ আছে, ফলে ওইগুলো থেকে পেয়ে যাব। তাহলে সাইন কথাটার অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরপরে আছে কোসাইন। সেক্ষেত্রে আমরা অনেকেই কস কথাটার সঙ্গে পরিচিত, কসের পুরোটা কিন্তু কোসাইন। কি করে এলো না, সাইনের মান যত ডিগ্রিতে লম্ব বাই অতিভুজের মান যা বেরোবে, কসের এই থিটার পূরক কোণের মান, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার মান হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা পরে দেখাচ্ছি। তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ। আবার লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কথাটা হচ্ছে ট্যানজেন্ট, তার থেকে আমরা সংক্ষেপে ট্যান বলছি, এবং এটা নিয়ে অনেক কিছু বলার আছে, 11-12 অনেক কিছু জানবে ট্যানজেন্ট এই কথাটা। তা সেটা আমরা এখানে লিখছি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আপাতত আমরা এই যে কটা শিখলাম, এদের আবার উল্টো করে কটা মান আমরা জানি। যেমন ধরো সাইন মানে লম্ব বাই অতিভুজ, আমরা যদি এটাকে উল্টো করে লিখি অতিভুজ বাই লম্ব, সেক্ষেত্রে এটাকে বলতে হবে কোসেক, কিন্তু পুরো কথাটা কোসেকেন্ড, কোসেক থিটা। তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব, এবং এটাকে আমরা লিখব 1 বাই সাইন থিটা। ঠিক আছে। আবার ধরো কসের উল্টো অতিভুজ বাই ভূমি যদি লিখি, অতিভুজ বাই ভূমি যদি লিখি, সেক্ষেত্রে আমরা লিখব সেকেন্ড ACCANT থিটা মানে 1 বাই কস থিটা। সেকে কসের উল্টো সেক। আবার টেনের উল্টো যদি হয় তাহলে কথাটা হয় কোট্যানজেন্ট, তার থেকে আমরা বলি কট থিটা ইজ ইকুয়াল টু তাহলে 1 বাই ট্যান থিটা, তার মানে এটা হচ্ছে ট্যানের উল্টো ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে একদম প্রাথমিক ধারণা, কোন অনুপাতটাকে কি বলবো, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, তাদের এবার উল্টো করলে কি হয়। ঠিক আছে। আর সাইনের উল্টো যদি কোসেক হয়, তাহলে সাইন আর কোসেক যদি কোথাও গুণফল পাও, ধরো কোথাও পেলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা, তুমি এর মান 1 বলতে পারো, খুব ইজি, কারণ কোসেক মানে 1 বাই সাইন, ফলে দুজনে গুণ করলে 1 আসবে। কস থিটা ইন্টু সেক থিটা, এদের গুণফল ইজ ইকুয়াল টু 1। ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হলো একদম আমাদের প্রাথমিক সাইন কস ট্যান শেখার। এবার কতগুলো আমাদের
ছোট ছোট মিস্টেক কি হতে পারে সেগুলো দেখাচ্ছি। গভর্নমেন্ট বই যারা ফলো করছো 192 193 পেজের বেশ কিছু আমাদের ভুল সম্বন্ধে সচেতন করে দিয়েছে, এবং এটা কিন্তু অবশ্যই পড়ে দেখবে যে আমরা কতগুলো ভুল কিন্তু সত্যি সত্যি খুব করে ফেলি। যেমন প্রথমেই আমি এটা বলেছিলাম যে সাইন থিটা কিন্তু কখনোই গুণ আকারে নয়, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েটা ভাবে এবং বলার সময় বলেও ফেলে। ফার্স্ট সেটা আমাদের এখানে মানে ধরিয়ে দেওয়া আছে 1293 পেজে। এবার যদি কোনো জায়গায় স্কোয়ার করতে বলে, ধরো আমি সাইন থিটা তার স্কোয়ার লেখা আছে, এটাও আমরা একটা ছোট্ট জিনিস সংশোধন করে নিই। সাইন থিটার হোল স্কোয়ার, আমি এর পরের লাইনটা কিভাবে লিখব, কনফিউজড হয়ে যায়। আমরা লিখব সাইন স্কোয়ার থিটা, কারণ থিটার মাথায় স্কোয়ার হয় না। এবার সাইন থিটার ভ্যালু যেটা হবে তার স্কোয়ার করব, বা এইটার পরের লাইন সাইনের মাথায় স্কোয়ার, নট থিটার মাথা। এই ছোট্ট ভুলটা আমাদের এখানে অ্যালার্ট করে দেয়া আছে, খুব ভালো। আর একটা হচ্ছে মারাত্মক ভুল, কোথাও লেখা থাকলো সাইন থিটা ইকুয়াল টু সাইন 45, হামেশাই আসবে এরকম। আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি দুদিকে কাটাকাটি করে যে এখানে সাইন সাইন আমি কেটে দিই, কিন্তু আবার বলছি এটা তাহলে তো গুণ, সাইন আর থিটা, সাইন আর 45 তো গুণ আকারের তালে হয়ে গেল। এটাকে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু 45, কখনোই সাইন সাইন কেটে নয়। এটা একটু অ্যালার্ট করা আছে 293 পেজের নিচের দিকে। তোমরা যারা অলরেডি পড়েছো তারা লক্ষ্য করেছো, অথবা আমি বলার পর দেখো, এই জায়গাগুলো একটু কেয়ারফুল, খুব সতর্ক হতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই। আমরা এত কোণের কথা বললাম, আমাদের মাধ্যমিকের যে 5টা কোণের কথা বলছি, সেই 5টা কোণের মান আমাদের গভর্নমেন্ট বইয়ের 299 পেজের একটা ছক করে দেখানো আছে, যে সাইন 0 ডিগ্রি হলে তার কত মান হবে, লম্ব বাই অতিভুজ কত হবে। ধরো তোমাকে বললো সাইন 30 ডিগ্রির সময় কত মান হবে। এই প্রত্যেকটা মান সবাই মুখস্থ করবে, ঠিক আছে, কোনো সন্দেহ নেই, মুখস্থ করার দরকার মান নির্ণয় করতে। কিন্তু আমি যদি কাউকে বলি সাইন 30 মান হাফ, তুমি তো আমাকে প্রশ্ন করতেই পারো যে সাইন 30 মান হাফ কি করে এলো। তাহলে এই প্রশ্নটা উত্তর তাহলে আমাকে দিতেই হবে যে সাইন 30 মান হাফ কি করে এলো। এটা যদি একটু জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা প্রমাণ করছি, খুব মন দিয়ে দেখো, এবং বাড়িতে 297 পেজ গভর্নমেন্ট বইয়ের কথা বলছি, সেখানে আর একবার দেখে নিও, এখন বুঝে নাও। আমি এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, মান নির্ণয়টা করতে পারলেই বা মানটা মুখস্থ করতে পারলেই মনে করে আমি অনেক কিছু করে ফেলি, কিন্তু শেখাটা এনাফ টাইম আছে, শিখে নাও যে কি করে এলো। তো আমরা সেখানে একটু জ্যামিতির বা পরিমিতির কিছু ফর্মুলা ইউজ করি। একটা সমবাহু ত্রিভুজ এবিসি আঁকা হয়েছে, একটা সমবাহু ত্রিভুজ এবিসি, তার প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। শীর্ষ কোণের একটা সমদ্বিখণ্ডক টানা হলো, আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক টানলে সেটা ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি,
আর এডিটা হলো ত্রিভুজটার উচ্চতা। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আমি সব বাহুকে এ ধরলাম। তাহলে এখানে বিডির দৈর্ঘ্য, বিডি ইজ ইকুয়াল টু, বলেছিলাম সমদ্বিখণ্ডক টানলে সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং লম্বভাবে। তাহলে বিডি ইজ ইকুয়াল টু এ বাই 2 একক। আর এডির দৈর্ঘ্য আমরা পরিমিতির ফর্মুলা থেকে পাই √3/2 এ একক। খুব সুন্দর, পুরো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। এবার যদি আমাকে বলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইনের মান বার করো, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটার সাপেক্ষে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি বিডি কে লম্ব ধরব, তখন বিডি লম্ব, যে কোণটার সাপেক্ষে তার উল্টো দিকের বাহুটাকে অবশ্যই লম্ব ধরবে। এডি ভূমি আর এবিটা অতিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সমকোণী ত্রিভুজ এবিডি এটা লিখে নিলাম সাইন 30 ডিগ্রি। লম্ব এটা, অতিভুজ এটা। লম্ব হচ্ছে বিডি, অতিভুজ হলো এবি। তাহলে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন, বিডির জায়গায় a/2, অতিভুজ এ, ক্যালকুলেশন করলে হয় হাফ। তাহলে সাইন 30 মান হাফ হয়ে গেল। যদি তুমি বলো cos 30 মান, তখন ভূমি এডি, অতিভুজটা একই আছে, তাহলে ভূমি এটা সমবাহু ত্রিভুজটার উচ্চতা পেয়েছিলাম এডি √3/2 এ। তাহলে এডি বাই এবি, তাহলে √3 a বাই 2 বাই এ, তার মানে হয় √3/2। তোমরা অলরেডি যারা মান মুখস্থ হয়ে গেছে তারা অলরেডি বলে দিচ্ছে। tan 30 লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে বিডি লম্ব এডি ভূমি, তাহলে বিডি বাই এডি, বিডির জায়গায় a/2 আর ভূমি হচ্ছে √3a/2। 2 কাটলে a কেটে যায়, 1/√3 হয়। যারা অলরেডি ফর্মুলা এই মান নির্ণয়ের চারটা মুখস্থ হয়ে গেছে তারা tan 30 অলরেডি 1/√3 বলছে। তাহলে দেখা গেল সাইন কস tan 30 ডিগ্রির মান হয়ে গেল। এবার এদের উল্টো করলে তো সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট পেয়ে গেলাম। এবার 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে তখন লম্ব হবে এডি, ভূমি হবে বিডি, অতিভুজ অতিভুজটা ঠিক আছে। তাহলে লক্ষ্য করো সাইন 60 যখন করব তখন এইটা লম্ব, এটা তখন অতিভুজ, এটা। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে cos 30 মান যা বেরিয়েছিল
সাইন 60 হবে ঠিক সেই মানটা। তুমি যদি সাইন 60 করো, আমি এখানে করি সাইন 60, তখন লম্ব এটা √3a/2 আর অতিভুজ এ। খুব ভালো করে লক্ষ্য করো, √3/2। cos 30 মান ছিল √3/2। আমি প্রথমেই শুরু করেছিলাম যে সাইন আর কস এরা পূরক, এদের পূরক কোণের মান একই হয়। তাহলে এবার দেখতে পেলে যে পূরক কোণের মানটা কি করে। তুমি যদি বলো কসের 30 আর এই কস হলো 10, এখানেও তুমি প্রমাণ করে দেখবে কট ঠিক পূরক কোণের মান হবে। তাহলে 30 আর 60 কোণগুলো কি করে পেলাম? এই ত্রিভুজ থেকে। সবগুলো আর দেখালাম না, অলরেডি তো বুঝে গেছো। আমি একটু 45-এ চলে যাই, বা তারপরে 0 আর 90টা বলবো। 30 60টা বললাম, 45টা একটু বলে দিই। 45 ডিগ্রিটা খুব ইন্টারেস্টিং। আমরা এবার একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, এটা আর লাগবে না। আমরা এবার একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, ABC। ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমি এই দুটো বাহুকে সমান ধরছি, অতিভুজ এসি। সমান বাহুগুলোকে আমি যদি দৈর্ঘ্য a একক ধরি, সেক্ষেত্রে অতিভুজ এসি ইকুয়াল টু হবে, এটা তোমরা অলরেডি তো পরিমিতির 9-এ যথেষ্ট পাকাপোক্ত হয়ে গেছে, ফলে এটা খুব সহজেই বলে দিতে পারো, এটা হবে √2a। তাহলে এই মানটা পেয়ে গেছি √2 × a। তাহলে এবারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এটা 90 ডিগ্রি হলে বাকি এই দুটো কোণের মান 45 45। তাহলে যে দিক থেকেই তুমি ধরো না কেন, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুগুলোর লম্ব আর ভূমি সেম। তাহলে সেক্ষেত্রে তুমি সাইন 45 যে দিক থেকেই বলো, ধরো এই কোণের সাপেক্ষে করলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে হয় 1/√2। আবার তুমি কস ধরো, ভূমি ধরো cos 45, এটা ভূমি, এটা অতিভুজ, 1/√2। আমি একটু আগেই বলেছিলাম সাইন আর কস পরস্পর পূরক। তাহলে এবার দেখো 45 1/√2, cos 45 পূরক ও 1/√2। tan লম্ব বাই ভূমি, যে দিক থেকেই করো না কেন tan 45 লম্ব আর ভূমি সেম 1। এবার এদের উল্টো করে দাও, সাইনের উল্টো কোসেক করো, কসের উল্টো সেক করো, ট্যানের উল্টো কট করো। দারুণ ব্যাপার কিন্তু। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমরা খুব ইজিলি শিখতেও পারি, মনে রাখতেও পারি। 0-র সময় আর 90-র সময় একটু বুঝতে হবে। তারা তোমাকে বললো সাইন 0-র মান লেখা আছে 0, ওয়াই কেন হলো? সাইন 0 0, এটা পেলাম কি করে? লক্ষ্য করো, এটা একটা রেখা, এই রেখাটা দৈর্ঘ্য
এ একক। এবার রেখাটা ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করছে। রেখাটার দৈর্ঘ্য একই থাকছে, তা একটু ছোট বড় হয়ে যেতে পারে, ঘুরে ঘুরে কোণ উৎপন্ন করছে এবং এই কোণগুলোর সাপেক্ষে আমরা তখন লম্ব বার করছি। যখনই কোণটা ঘুরে ঘুরে ত্রিভুজ তৈরি করছে, এটা হচ্ছে একই মাপ যেহেতু, ফলে এইটা অতিভুজটা একই মাপ, তাহলে এ যদি হয় এটা এ, এটা এ, সব এ, এটা ঘুরছে। কিন্তু প্রতি ক্ষেত্রে লম্ব আর ভূমির মানটা পাল্টে যাচ্ছে। তা প্রথমে জিরো যখন ভাবছি, তো জিরোর সময় তো কোনো ত্রিভুজই তৈরি হয়নি, তাহলে লম্বটা কোথায়? তাহলে সেক্ষেত্রে অতিভুজটাই ভূমির ওপর শুয়ে রয়েছে, লম্ব হয়নি। তাহলে লম্ব নেই কিন্তু অতিভুজটা রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে সাইন জিরো, লম্ব কিন্তু নেই কিন্তু অতিভুজের মান রয়েছে, তাহলে জিরো বাই কোনো কিছু মানেই জিরো। তাহলে সাইন জিরো জিরো কেন হলো? সেক্ষেত্রে অতিভুজ রয়েছে, লম্ব তৈরি হয়নি। অতিভুজ মানে যেটা রেখাটা ঘুরবে। তারপরে যে কোনো কোণের জন্য আমি একটা লম্ব পাবো, ভূমিটা ছোট হবে। ভূমিটা মানে এই রেখাটা ঘুরবে, নতুন করে ভূমি তৈরি হলো, লম্ব তৈরি হলো। অতিভুজটা একই, অতিভুজটা একই, অতিভুজটা একই, যেখানেই যাও লম্ব আর ভূমি নতুন করে করে তৈরি হচ্ছে, অতিভুজটা এ। তাহলে এখানে সাইন হলো cos জিরো, তাহলে কি হবে? সেখানে ভাবো ভূমির ওপরেই তো অতিভুজটা শুয়ে রয়েছে, এটাই তো ভূমি, আবার এটাই তো অতিভুজ। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভূমিও যা অতিভুজও তাই। তাহলে এ বাই এ মানে 1। তাহলে সাইন জিরো জিরো কিন্তু সাইন cos জিরো 1। এবার আমরা চলে যাই 90-র সময়। রেখাটা ঘুরছে, ঘুরতে 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 এরম সোজা হয়ে গেছে। তা আমরা যখন 89 ডিগ্রি পর্যন্ত ত্রিভুজ তৈরি করতে পেরেছি, তখনও কিন্তু একটা ভূমি রয়েছে, লম্ব রয়েছে, অতিভুজটাতে এ রয়েছে। যখনই এটা সোজা হয়ে গেল, ভাবো ভূমিটা কিন্তু আর নেই, লম্ব আর অতিভুজের সেম মান হয়ে গেছে। তাহলে 90 ডিগ্রির সময় লম্ব আর অতিভুজ সেম মান। এবার ভাবো cos জিরোর মান ছিল 1, তার পুরক্ষণ 90, সাইনের মান 1। তাহলে cos-এর 90 কি হবে? তুমি নিজেই বুঝতে পারছো যে এখানে তো ভূমি নেই, তাহলে ভূমিটা জিরো, অতিভুজটা তো সেই একই মাপ রয়েছে, তাহলে জিরো বাই এ মানে জিরো। আবার বলি সাইনের জিরোর মান দেখো জিরো, cos 90 জিরো, পুরক্ষণ। খুব ইন্টারেস্টিং। যারা এতক্ষণ ভাবছো যে আমি তাহলে tan জিরো কি করে করব, খুব মজা। লম্ব বাই ভূমি, তো লম্ব তো নেই, তাহলে জিরোর সময় লম্বের জায়গায় জিরো, ভূমি কিন্তু ওই অতিভুজ আর ভূমি সেম মাপ, তাহলে সেক্ষেত্রে জিরো। তাহলে tan জিরোর মান পেলাম। কিন্তু tan 90-র সময় কি হবে? তখন কিন্তু লম্বটা রয়েছে অতিভুজের সমান, কিন্তু ভূমি তো নেই। তাহলে সেক্ষেত্রে আমি tan যদি 90 করি,
তাহলে লম্বের মান এখানে এ রয়েছে কিন্তু ভূমি নেই, তাহলে কোনো কিছুর নিচে যদি 0 হয় সেটা ইনফিনিটি, তাকে ভাগ করা যায় না, যে কারণে এর কোনো মান নেই। আমরা যেখানে বইতে চার্টে দেখতে পাচ্ছি ওখানে লেখা আছে অসংজ্ঞাত, অনির্ণেয়, নির্ণয় করা গেল না। তাহলে এবার বুঝতে পারছো 0 আর 90 সময় বেশ ইন্টারেস্টিং। আরো কয়েকটা জিনিস একটু বলে দিই, যেমন যারা চার্টটা পড়বে যেখানে যেখানে দেখবে 0 কে উল্টানো হচ্ছে, যেমন sin 0 0, তাহলে এর উল্টো হচ্ছে কোসেক, তাহলে কোসেকের মান কোসেক 0। যখন আমি সাইনের কে উল্টাবো, মনে করো a/0, তাহলে এই কেসটা হয়ে গেল। তাহলে এই 0 কে উল্টালে কিন্তু তার মান 0 হয় না, এটা ভুল করে ফেলে সবাই, সেটাও কিন্তু ইনফিনিটি। অসঙ্গত বা অনির্ণেয়, তাহলে যে সমস্ত জায়গাগুলোতে 0 কে উল্টে মান পেতে হবে সেখানে সেখানেই কিন্তু অনির্ণেয় বা অসংজ্ঞাত লেখা আছে। তাহলে এটাও কিন্তু আমরা একটা জিনিস শিখে গেলাম এখান থেকে, যে মান নির্ণয় করার সময় বি কেয়ারফুল, যেখানে যেখানে 0-র উল্টো করতে হবে তখন কিন্তু আবার 0 বসিয়ে দিও না, এই ভুলগুলো করবে না। আরো কতগুলো ভুলের জায়গা, যেমন একটা ছোট্ট জিনিস দেখাই, সব বইতে, গভর্নমেন্ট বইতে একদম ধরে ধরে তোমাদের সতর্ক করে দিয়েছে যে আমরা যদি কোথাও লিখি sin 2θ, এই 2টাকে সামনে কখনোই আনবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে, এটা মানে 2 sin θ কখনো লিখে দিও না, কারণ এই কোণটা ডবল বলেছে কিন্তু এটা তা বোঝাচ্ছে না। ফলে এই জায়গাটা কিন্তু সতর্ক হতে হবে। আর একটা হচ্ছে, যদি আমরা কোনো জায়গায়, ধরো এটা একটা মারাত্মক ভুল যেটা অনেক ছেলে মেয়েই করে ফেলছে, সাইন আলফা, থিটার বদলে আলফাও ধরতে পারো, কেন এটাও একটা কোণ, মানে গ্রিক অক্ষর দিয়ে কোণ বোঝাচ্ছি, সাইন বিটা যোগ করতে বলছি, না এটা যোগ করা যাবে না, কিন্তু স্টুডেন্টরা করে ফেলছে এইটা, একদম ভুল। সেই তো তাহলে সেই গুণের মতো কমন নেওয়া হয়ে গেল, এই ভুলটা নয়। আমরা পাবো 294 পেজে, এগুলো সব সতর্ক করা আছে বক্স করে করে, তোমরাও ওটাকে ফলো করবে, বাড়িতে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো পড়বে। শুধু ত্রিকোণমিতি গড়গড় করে পড়ে গেলাম, বই শেষ করে ফেললাম তা নয়, প্রত্যেকটা জিনিস ভেতরে ঢোকাও, কারণ ত্রিকোণমিতি আমাদের বেস, ভবিষ্যতে যারা সায়েন্স পড়বে, বা সায়েন্স কেন সমস্ত কিছুতে, কমার্সেও লাগে একটু একটু, বিজনেস ম্যাথে। এবার আমরা কতগুলো ফর্মুলা শিখি। 23.2 কোষে দেখিতে মান নির্ণয় আছে, এটা তোমরা একটুখানি করো। আমি যদি মনে করি যে এখান থেকে কিছু অঙ্ক করাবো, তাহলে নেক্সট ভিডিওটায় করাবো। আজকে আমি একটুখানি চলে যাই ফর্মুলাতে, যাতে 23.3টা আমরা নেক্সট শুরু করতে পারি। ফর্মুলা বলতে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই সমস্তদের নিজেদের মধ্যে অনেক রিলেশন আছে, এবং এই রিলেশনটা যে যত বেশি একটা থেকে আরেকটায় যেতে পারবে, সে তত ত্রিকোণমিতি সম্পর্কে অনেক অনেক জ্ঞান হবে। আমাদের তো সামান্য 3-4টে ফর্মুলা শেখানো হচ্ছে, 11-12 অজস্র অজস্র ফর্মুলা, এবং চেঞ্জ করাটাই আমার দরকার। ধরো সাইন 30-র মান
আমরা পেলাম হাফ। cos 30 মান √3/2। আমি এই দুটো মানকে বর্গ করে যোগ করব। sin স্কয়ার 30 প্লাস cos স্কয়ার 30। sin 30 মান হাফ, cos 30 মান √3/2, 1/4 3/4 যোগ করলে আমরা পেলাম 4/4 মানে 1। তাহলে একই কোণের ক্ষেত্রে সাইন আর কস তাদের একই কোণের মানের যদি নিয়ে স্কোয়ার করে যোগ করা হয় তাহলে সব সময় মান বেরোবে 1। তুমি যদি বলে 30 সময় তো নয় হলো, অন্য কোনো যে কোনো কোণের, এবং এটা জ্যামিতির প্রমাণ। ফলে এখান থেকে আমরা সূত্র নম্বর 1 শিখে ফেললাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা একেবারে ত্রিকোণমিতির চোখ কান বুঝে ফার্স্ট ফর্মুলা বলতে পারি, যেখানে থিটার মান কিন্তু একই হতে হবে। এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখান থেকে তুমি আবার যেতে পারো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইগুলো চেঞ্জগুলো তোমাকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে। শুধু তাই না, যাতে তুমি নিজে নিজে চেঞ্জ করতে পারো, তাহলে এর থেকে আরো অন্য কিছু তৈরি করো। যেমন আবার বলি, সাইন কস ট্যান এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। ধরো ট্যান থিটার সঙ্গে সাইন কসের সম্পর্ক বার করি। ট্যান মানে আমরা জানলাম লম্ব বাই ভূমি। খুব ইন্টারেস্টিং, ভালো করে দেখবে। আমি উভয় পক্ষে ওপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করছি, তাহলে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, উভয়কে আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম। খুব ভালো করে দেখো, লম্ব বাই অতিভুজ মানে তো আমি একটু আগেই জেনে গেছি সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে তো কস থিটা। তাহলে ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন কস ট্যানের মধ্যে সম্পর্ক এটা। তোমার যদি মনে হয় যে না শুধু সাইনে আনি, দেখো এখান থেকে পেয়ে গেছি। যদি তোমার মনে হয় যে শুধু কসে কনভার্ট করি, ওকে, তাহলে ট্যান থেকে কসে চলে এলাম। এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো তোমাকে শিখতে হবে। আরো দুটো ফর্মুলা বলি, তাহলে আজকে মোটামুটি ত্রিকোণমিতি অনেকটা শিখে গেলাম। নেক্সট আমরা খুব ভালো অঙ্ক করতে পারবো। যে কোনো কোণের ক্ষেত্রে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমাদের শেখানো আছে, করে দেওয়া আছে বইতে। আমি এর থেকে বলবো বেশি ইউজ হয় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা থেকে। নেক্সট cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এখান থেকে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপরে তুমি যে কোনো একটা থেকে আর একটা যাওয়ার অনেক রকমের নিজে নিজে চেষ্টা করতে পারো, যে এটা থেকে ওটা যাব, ওটা থেকে ওটা যাব, কি করে করতে পারি। এবং এই সম্পর্কগুলো তোমায় এমনভাবে শিখতে হবে যে যে কোনো অঙ্ক যে কোনো কেউ একটা নিয়মে করে দিল, তুমি কিন্তু নিজে নিজেই বলতে পারো যে না আমি একটা অন্য কোনোভাবে করি।
এবং সেটা থেকেই কিন্তু তুমি নতুন নতুন জিনিস তৈরি করে দিতে পারো। ত্রিকোণমিতির এই চিন্তাটা কিন্তু প্রথম থেকেই করবে যে একটা থেকে আরেকটায় আমি কি করে নতুনভাবে কনভার্ট করতে পারি, তাহলেই নতুন নতুন ফর্মুলা শিখে যাবে। এখানে আচ্ছা আর একটা ফর্মুলাগুলো পাবে 304-এর পেজে। 304-এর পেজে ফর্মুলাগুলো সব পেয়ে গেছো বা পাবে যারা নতুন করছো। এখন নতুন এই আজকে শুরু করা যাচ্ছে না, পরের দিন আমরা 23.3 শুরু করব। আজকে এই অবধি থাক, খুব ভালো। আর আবার বলছি, একটু ভালো মন্দটা বলো। সবাই তো দেখছি, অনেক ভিডিও দেখছো, কিন্তু একটুখানি আমারও তো জানার ইচ্ছা হচ্ছে যে কেমন লাগছে। ভালো মন্দ সব কিছুই, যদি মনে হয় যে না ভালো লাগছে না, লিখে দাও, অসুবিধা কিচ্ছু নেই। আবার যদি ভালো লাগে কমেন্টস করো, বা কোনো জায়গাটা মনে হলো যে এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়ার দরকার ছিল, তো সেই জায়গাটা লেখো, ঠিক আছে।